হ্যালো ভিউয়ার্স, এই গল্পের প্রথম সিজন আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। যারা দেখেননি দ্রুত প্রথম সিজন দেখে আসুন। সাব্বির কি পারবে সেই অপরাধীদেরকে ধরতে? নীলা কি পারবে আবার সাব্বিরের ভুল ভাঙিয়ে তাকে আবার নিজের করে পেতে? কে ছিল সেই কুখ্যাত অপরাধী যারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিডন্যাপ করছিল? জানতে হলে অবশ্যই দ্বিতীয় সিজন সম্পূর্ণ দেখুন না টেনে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি শুয়ে শুয়ে কান্না করছি। আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি কেন তাকে আমার কথাগুলো বলতে পারলাম না? সে কি আমার বিশ্বাস করলো না? আমি তো সেদিন অসহায় ছিলাম, চেয়েছিলাম তার কাছে ফিরে আসতে, কিন্তু ফিরে আসতে পারিনি। আমি সেদিন এতটাই অসহায় ছিলাম, আমার পরিবারের লোকজন যদি সেদিন আমাকে বাধা না দিত তাহলে তো আমি তার কাছে ফিরে আসতাম। কিন্তু সে কেন আমাকে বিশ্বাস করলো না? নীলা যখন শুয়ে শুয়ে এসব চিন্তা করছিল তখন তানিয়া তার কাছে আসলো। তানিয়া সব কিছু শোনার পর অনেক বেশি খুশি হলো, কারণ এখন তো সাব্বিরকে বলতে পারবে সব কিছু। আর যাই হোক, বিশ্বাস করুক অথবা না করুক, সে তো সব সত্যি কথা বলতে পারবে। তখন সে বলল, আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করবি না, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন আমাদের উচিত সবকিছু খুলে বলা। আমার মনে হয় সাব্বির সবকিছু বিশ্বাস করবে। তাকে সবকিছু খুলে বলতে হবে, কারণ ছেলেটা সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিল। এটা যদি তোর সাথে হতো তাহলে তুইও এইরকমই ব্যবহার করতি। সে তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছি কথাগুলো শোনার, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায়নি। আমার সাথে কথা বলতে নাকি তার এখন ঘৃণা হয়। যেই মানুষটা আমাকে এতটা ভালোবাসতো, আজ তাই ঘৃণার পাত্রে আমি পরিণত হয়েছি। নিজের প্রিয় মানুষকে কেউ কোনোদিন ঘৃণা করতে পারে না। সে তাকে ঘৃণা করে না, বরং তোর উপর অভিমান করে এরকম কথা বলছে। তাই তোর উচিত এখন তার পাশে থেকে তাকে সবকিছু বুঝিয়ে বলা। এখন যদি তুইও তার মতো করিস তাহলে হবে না, তোকে শক্ত থাকতে হবে। নিজের প্রিয় মানুষকে একবার হারিয়ে ফেলেছিলি, আল্লাহ তোকে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছে, তাহলে তোর উচিত এখন তাকে আপন করে নেওয়া। নীলা তখন তানিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সে কি পারবে সাব্বিরকে বুঝিয়ে বলতে সব কিছু? ওদিকে সাব্বির বাচ্চাগুলোর কথা চিন্তা করছিল। এখন তার পার্সোনাল লাইফের চেয়ে বড় বিষয় হচ্ছে ওই বাচ্চারা কোথায় আছে, কি করছে সেটা জানা। এই ব্যাপারে কেউ কিছু জানে না। পুলিশ কমিশনার সাহেব ছায়ার মতো লেগেছিলেন ইমনের পিছনে, অর্থাৎ সেই সিকিউরিটি গার্ডের পিছনে যে নীলার স্কুলের সিকিউরিটির দায়িত্বে ছিল। রাতের বেলা তিনি তার পিছু নিতে শুরু করলেন, কারণ সে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। এত রাতের বেলা কোথায় যাচ্ছে সেটা নিয়ে তিনি অনেক বেশি চিন্তায় ছিলেন। সেই জন্য তিনি তার পিছু নিতে শুরু করলেন। একটু পরে দেখতে পেলেন আরো কয়েকটা লোক তার গাড়িতে উঠছে। তার সন্দেহ আরো তীব্র হলো। সেই জন্য তিনি সাব্বিরকে কল করে বললেন, সাব্বির, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি এক কাজ করেন, আমার দেওয়ার লোকেশন মতো আপনি চলে আসেন। আমি সিকিউরিটি গার্ডের পিছু নিচ্ছি। আপনি যেটা বলছেন সেটাই ঠিক। এত রাতে সে গাড়িতে করে কোথায় একটা যাচ্ছে, তার সাথে আরও লোকজন যাচ্ছে। আমার মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করছে, তাই আমাদের উচিত তার পিছু নেওয়া। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের ভেতরেই চলে আসছি। আপনি শুধু লোকেশনটা আমাকে পাঠিয়ে দিন। বলেই সাব্বির লাফ দিয়ে উঠে গেল। এরপর কমিশনের পাঠানো ঠিকানা মতো যেতে শুরু করলো। এখন যে করেই হোক ওই সিকিউরিটি গার্ড কোথায় যায় সেটা জানতে হবে। সেই জন্য তারা সিকিউরিটি গার্ডের পিছু নিতে শুরু করলো এবং যেতে যেতে তারা পুরো বাড়ির সামনে এসে দাঁড়ালো। সেই বাড়ির ভিতরেই সবাই ঢুকলো। সাব্বির এবং কমিশনের বাইরে দাঁড়িয়েছিলেন। তারা তখন লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছেন। তখন দেখতে পেলেন অনেক লোকজন, এদের মধ্যে অধিকাংশই বিভিন্ন স্কুলে কর্মরত, যারা ওই স্কুলে চাকরি করে। আমার সন্দেহই ঠিক হলো। ওই স্কুলগুলোর একজন একজন করে সদস্যকে তারা হাত করে নিয়েছে, যার মাধ্যমে তারা সিসিটিভি ফুটেজ কন্ট্রোল করে বাচ্চাদের উধাও করে দিচ্ছিল এবং তাদের সবাইকেই একসাথে ডাকা হয়েছে। আমার মনে হচ্ছে এসব কিছুর পেছনে যে আছে সে এখানে আসবে। সেই জন্য আমরা অপেক্ষা করতে শুরু করলাম। তখন দেখতে পেলাম তারা সবাই বসে আছে। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল চারদিক। আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ মনে হচ্ছিল কেউ আমাদেরকে সন্দেহ করে ফেলবে। কিন্তু দেখতে পেলাম অন্ধকারের মধ্যে একটা লোক বসে কথা বলতেছে। তখন লোকটা বলল, তোমাদের কাজে আমি অনেক বেশি খুশি হয়েছি। তোমাদেরকে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা আরও বাড়িয়ে দেওয়া হবে, কোনো চিন্তা করো না। এটা 2-3টা বাচ্চা দিয়ে হবে না, আমাদেরকে যে করেই হোক আরও বাচ্চা কিডন্যাপ করতে হবে।
আমি তখন তার কথাটা শোনার পর অনেক বেশি ভয় পেয়ে গেলাম। এই লোকটা কি করতে চাইছে? এত বাচ্চাদের কি করবে কিছুই বুঝতে পারছি না। আমি তখন পুলিশ কমিশনার সাহেবকে আস্তে আস্তে বললাম, কমিশনার সাহেব, আমি আপনাকে একটা প্ল্যানের কথা বলেছিলাম, ওই প্ল্যানটা বাদ দিয়ে দিন। এখন আমাদেরকে যে করেই হোক এই লোকটার পরিচয় খুঁজে বের করতে হবে। আপনাকে বলেছিলাম যে অপরাধীদেরকে সহযোগিতা করার কথা, আমি সেটা বন্ধ করে দিলাম, কারণ এখন আমরা আরেকটা প্ল্যান করব। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটার দিকে তাকিয়ে দেখুন। আমার মনে হচ্ছে ওর পায়ে কোনো সমস্যা আছে, যেটা ও কারোর সামনে প্রকাশ করতে চাইছে না। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ওর পায়ে বিশেষ কোনো ধরনের একটা জিনিস লাগানো, যার থেকে লাইট বের হচ্ছে। আপনি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখেন। আমি তো সেটা দেখতে পাচ্ছি সাব্বির, কিন্তু এটার মাধ্যমে আমরা কিভাবে চিনব ওই লোককে? এর আগে কি বলতে চাইছে ওরা, এটা শুনতে হবে। আমার মনে হচ্ছে তারা বড় কোনো একটা প্ল্যান করতেছে, আমাদেরকে সব কিছু জানতে হবে। আমি খুব সতর্কতার সাথে তাদের কথাগুলো শুনছিলাম। তখন সেখানে থাকা লোকজনের মধ্যে একটা লোক বলে, স্যার, আমরা তো ভালো মতোই কাজ করতেছি, কিন্তু দেখেন কোন স্কুলই অসতর্ক নয়। আর একসাথে এত নাচা নিয়ে আসলে তো সমস্যা। আর আমাদেরকে সন্দেহ করতে পারে এই স্কুলের লোকজন, কারণ এখন তারা সিআইডি পর্যন্ত চলে গেছে। সিআইডি? কেউ আপনাদের কোনো কিছু করতে পারবে না। আমরা এমনভাবে প্ল্যান সাজিয়েছি, কেউ আমাদের ব্যাপারে কোনো কিছু জানতে পারবে না। সিআইডি কোনো অন্য কেউ আসলেও কিছু করতে পারবে না। তাই তোমরা সাবধানে কাজ করো। আর আমি যেটা বলছি সেটা শোনো। একটা দুটো করে যদি বাচ্চা নিয়ে আসো তাহলে আমাদের প্ল্যান সফল হবে না। আমাদেরকে অনেক বাচ্চা জোগাড় করতে হবে, অনেক। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি জোগাড় করে ফেলব। আপনি শুধু সময় মতো আমাদের টাকা দিয়ে দিবেন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। লোকগুলো তখন সেখান থেকে আস্তে আস্তে বের হতে শুরু করলো, কিন্তু সাব্বির কিছু একটা সন্দেহ করেছে, যেটা সে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে। সব লোক বেরিয়ে যাওয়ার পরেও তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল সেই লোকটার অপেক্ষায়। একটু পরে দেখতে পেল সেই লোকটা বেরিয়ে যাচ্ছে, তাই পায়ে এক বিশেষ যন্ত্র। কমিশনার সাহেব চাচ্ছিলেন এখনই লোকটাকে ধরে ফেলতে, কিন্তু সাব্বির নিষেধ করলো, কারণ এখনো কোনো কিছু জানে না, হয়তো তার উপরেও কেউ একজন থাকতে পারে, তাই তাকে ধরে ফেলে বোকামিটা করা উচিত নয়। তখন সে কয়েকটা ছবি তুলে নিল সেই লোকটার পায়ের, কেননা সেই লোকটার পায়ে কোনো বিশেষ যন্ত্র ব্যবহার করে সেটা জানতে হবে। এরপর তারা ফিরে আসলো। ফিরে আসার পর একসাথে মিটিংয়ে বসলো। তখন প্রায় রাত 4টা বাজে। সাব্বির তখন কমিশনার সাহেবকে বলল, আমার মনে হচ্ছে আমাদের কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে যে এই ব্যাপারগুলো ভালো করে জানে। আমার মনে হচ্ছে এই লোকটার পায়ে এই বিশেষ যন্ত্র ব্যবহারের পেছনে কোনো একটা কারণ আছে, তাই আমাদের এই ব্যাপারে খোঁজ নিতে হবে। যদি এটার ব্যাপারে জানতে পারি আর ওই লোকটাকে ধরতে পারি তাহলে অনেক বিষয়ের সমাধান হয়ে যাবে। এটা আপনি ঠিক বলেছেন। আমার মনে হয় এখন আমাদের কিছু একটা করতেই হবে। তবে আমার মনে হচ্ছে যে ওই স্কুলের লোকজনগুলো যারা এসব কাজের সাথে জড়িত তাদেরকে ধরে ফেলা উচিত, কারণ তাদেরকে যদি না ধরি তাহলে তারা অন্য বাচ্চাদের ক্ষতি করতে পারে। এই ভুল কাজ করা যাবে না কমিশনার সাহেব। তাদেরকে যদি ধরে ফেলি তাহলে ওই লোকটা সতর্ক হয়ে যাবে। আমাদের উচিত এখন তাদের ব্যাপারে ভালো করে জানা, কারণ তারা কোনো কিছু নয়, তারা শুধুমাত্র এটা টাকার জন্য এই কাজ করে যাচ্ছে। আসলে অপরাধী অন্যজন। এখন যদি তাদেরকে ধরে ফেলি তাহলে আমাদের বিপদে পড়তে হবে। তাদেরকে যদি আমরা ধরি তাহলে ওই লোকগুলো সতর্ক হয়ে যাবে, তাই তাদেরকে তাদের কাজ করতে দেওয়া উচিত। কিন্তু কি করব, যদি তাদেরকে না ধরি তাহলে তো বাচ্চাদের তারা আবারও কিডন্যাপ করে নিয়ে যাবে। এখন আমরা কি করব এই ব্যাপারে তো কিছু একটা বলো। কমিশনার সাহেব, আমার মনে হচ্ছে এখন আমাদের অন্য প্ল্যানে এগিয়ে যেতে হবে। নেহা, তুমি আমার কথা শোনো, তুমি খোঁজ নাও এইরকম পায়ের চিকিৎসা কে করে, তাকে ধরে নিয়ে আসো। যে করি হোক ওই বিশেষ যন্ত্র কোন ডাক্তার দিয়েছে তাকে যদি ধরে নিয়ে আসতে পারো তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও অনেক সহজ হয়ে যাবে। ওকে স্যার, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আমি কালকের ভিতরে খুঁজে আনছি এই যন্ত্রটা যে বসিয়েছে তাকে। আপনি কোনো চিন্তা করবেন না। এরপর নোহা খোঁজ নিতে শুরু করলো সেই যন্ত্রটার ব্যাপারে, কারা এসব যন্ত্র মানুষের পায়ে সেট করে। ওদিকে সাব্বির পরের দিন সকালে চলে গেল সেই স্কুলে। আবার সে যেতে চাইছিল না, কারণ নীলার সাথে আবার দেখা হবে তার, আবার পুরনো কষ্টগুলোর কথা মনে হবে, সেই জন্য সে যেতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে তাকে যেতে হলো, কারণ নেহাকে জানাতে হবে প্রত্যেকটি স্কুলে। ওই অপরাধীদের ব্যাপারে যদি তারা সতর্ক না থাকে তাহলে পরে ঝামেলা হতে পারে। সেই জন্য সে ওই স্কুলে গেল, কিন্তু ওখানে আজ গিয়ে দেখতে পেল নীলা এবং তানিয়া দুজনেই বসে আছে। তারা তাকে দেখে অনেক বেশি অবাক হলো।
তখন তারা দুজনে উঠে দাঁড়ালো। সাব্বির তাদেরকে বলল, সরি আপনাদেরকে বিরক্ত করার জন্য, কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে জানানোর জন্য এসেছি। ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের এই স্কুলের বাচ্চারা কারা উধাও করতেছে সেই ব্যাপারে আমরা একটা তদন্ত করতেছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পেরেছি, সেজন্য আপনাদেরকে জানাতে চলে এসেছি। কথাটা শোনার পর নীলা এগিয়ে আসলো। সে জানতে চায় তার এই স্কুল থেকে কিভাবে বাচ্চারা হারিয়ে যাচ্ছে। তখন সে বলল, সাব্বির, কারা এরকম করেছে? কারা এই স্কুল থেকে বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে? জি, আপনারা একটা ভুল মানুষকে বিশ্বাস করেছেন। এই স্কুলে যে সিকিউরিটি গার্ড আছে ও এই অপরাধীদের সাথে মিলে বাচ্চাদের উধাও করতে সাহায্য করতেছে। এরকম প্রত্যেকটা স্কুলে এক একজন মানুষ আছে যারা ওদের হয়ে কাজ করতেছে, আর আপনারা তাদেরকে বিশ্বাস করতেছেন, যার ফলে কাজটা করাটা অপরাধীদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তুমি কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ওই লোকটা অনেকদিন থেকে আমাদের এখানে কাজ করে, সে তো বেইমানি করার কথা নয়। আমার ভীষণ রাগ হলো তার সাথে কথা বলতে। আমার ভালো লাগছিল না। সে প্রশ্ন করছিল বারবার। আমি তখন তাকে তাচ্ছিল্যের সুরে বললাম, টাকার জন্য যে মানুষ কোনো কিছু করতে পারে সেটা আপনি খুব ভালো করেই জানেন। টাকা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা আপনার থেকে আর ভালো কাউকে জানার কথা নয়। ওই লোকটাকে টাকার লোভ দেখানো হয়েছে, সেজন্য লোকটা রাজি হয়ে গেছে ওই অপরাধীদের সাথে কাজ করতে। তাই এখন আপনাদের একটা কাজ করতে হবে। এই লোকটাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না যে আপনারা বিষয়টা জেনে গেছেন। আপনারা শুধু তার সাথে অভিনয় করে যাবেন আর বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন। আমার বিশ্বাস আপনি তার সাথে খুব ভালো অভিনয় করতে পারবেন। কথাটা শোনার পর আমি কান্না করতে শুরু করলাম, কারণ সে আমাকে কষ্ট দেওয়ার জন্যই কথাটা বলেছে, সেটা আমি খুব ভালো করেই জানি। সেই জন্য আমি তার দিকে এগিয়ে গেলাম। এরপর তার সামনে দাঁড়ালাম। সে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি দরজা বন্ধ করে দিলাম। তানিয়া আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, সাব্বির, আমার কথা শুনতে চাইছো না কেন? তুমি আমাকে অপরাধী ভাবছো। তুমি তো সবসময় বলতে সন্দেহ করা ভালো জিনিস নয়, সন্দেহ করলে সম্পর্ক নষ্ট হয়। তাহলে তুমি কেন সন্দেহ করছো? তুমি কি সবকিছু যাচাই করে দেখেছো? কথাটা শোনার পর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি তার দিকেই তাকিয়েছিলাম শুধুমাত্র, কারণ আমার কিছুই বলার নেই। আমি তো এই ব্যাপারে কোনো কিছুই যাচাই করে দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছিল সব কিছুই সত্য, কারণ ভিডিওটা আমি দেখেছিলাম। আমি তখন তাকে বললাম, যাচাই করার কোনো কিছুই নাই, আর আমি কাউকে সন্দেহ করিনি। যেটা বাস্তবে হয়েছে, আমার চোখের সামনে একটা ভিডিও যেখানে একজন হাসতে হাসতে কথা বলতেছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আমার তখন ভীষণ অভিমান হলো তার উপরে, কিন্তু তারপরেও নিজেকে শান্ত করলাম। তার সামনে গিয়ে বললাম, বাধ্য হয়ে আমি সেদিন কাজটা করেছিলাম। বাবা সবকিছু জানতে পেরেছিল। আমি যখন বাসা থেকে বের হয়ে এসেছিলাম তোমার সাথে যাওয়ার জন্য, তখন আমার আব্বু আমাকে ধরে ফেলে। আব্বু আগে থেকেই ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য সবকিছু সাজিয়ে রেখেছিল। আমাকে মারধর করে রুমের মধ্যে বন্দি করে রাখে। এরপর তোমাকে গুন্ডা পাঠিয়ে ধরে রাখে, যাতে এটা দিয়ে ব্ল্যাকমেল করতে পারে। এরপর আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যদি আমি ওই ভিডিওটা না করি তাহলে তোমাকে মেরে ফেলবে। সেই জন্য আমি বাধ্য হয়ে ওই ভিডিওটা করেছিলাম। আমি তখন তার দিকে তাকিয়েছিলাম, কোনো কিছুই বুঝতে পারছিলাম না। তানিয়া দাঁড়িয়েছিল আমাদের দুজনের মাঝখানে। সেও কোনো কথা বলছিল না, চুপচাপ ছিল। ভীষণ কান্না করছিল নীলা। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল সে সত্য কথা বলতেছে। তার কান্না আমি সহ্য করতে পারছিলাম না। আমি তো এখন তাকে ভালোবাসি না, কিন্তু কি করব, নিজের ভালোবাসা তো আর ভোলা যায় না। জীবনের প্রথম প্রেম মানুষ কোনো দিন ভুলতে পারে না। নীলা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, বিশ্বাস করো সাব্বির, সেদিন আমি এসেছিলাম, কিন্তু ততক্ষণে তোমরা সেখান থেকে চলে গিয়েছিলে। আমাকে তারা বন্দি করে রেখেছিল। আমি তো আসতে পারিনি। আমার ফোনটা নিয়ে যাওয়া হয়েছিল। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। পরে আমি আত্মহত্যার নাটক করেছি। যখন তারা আমাকে হসপিটালে নিয়ে আসে, তখন হসপিটাল থেকে আমি পালিয়ে আসি। কিন্তু আসার পর জানতে পারি তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছো। এরপর তোমাকে অনেক খোঁজার চেষ্টা করি, কিন্তু কোথাও খুঁজে পাই না। এরপর থেকে আমি আর কোনো দিনও বাসায় যাইনি, আমার বান্ধবীর সাথে থেকেছি। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ সাব্বির, নীলা যেটা বলছে সেটাই সত্যি। সে আমার কাছে চলে এসেছিল। আমি সেদিন তাকে এতটা কষ্ট পেতে দেখেছি, সেটা আমি তোমাকে এখন বর্ণনা করে বোঝাতে পারবো না। প্রতিটা মুহূর্তে সে তোমার জন্য কান্না করত, তোমার জন্য পথ চেয়ে বসে থাকতো। এই বুঝি তুমি ফিরে আসবে তার জীবনে, কিন্তু তুমি তো হারিয়ে গিয়েছিলে। তার ব্যাপারে কোনো খবরই নাওনি।
আমি এখনো কোনো কথা বলতে পারছি না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে। আমি কিভাবে এতটা নিষ্ঠুর হলাম? আমি কোনো কিছু না জেনে তাকে কিভাবে অবিশ্বাস করলাম? কেন আমি সেখান থেকে ওই দিন হারিয়ে গেলাম? সে তো আমার কাছে চলে এসেছিল। আমি তখন তাকে বললাম, তোমার বাবা কি তোমাকে খোঁজার চেষ্টা করেনি? আমি তখন বাবার উপর ডিপেন্ড করে বেঁচেছিলাম, কারণ তখন আমার কোনো কিছুই করার ছিল না। কিন্তু যখন বাইরে চলে আসি তখন পরিবারের প্রতি ভীষণ ঘৃণা চলে আসে। আমি লুকিয়েছিলাম কয়েক মাস তানিয়ার কাছে। বাবা আমাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু আমি বাড়ি থেকে বের হইনি। আর তানিয়া যেহেতু আমার পুরনো বান্ধবী, সেহেতু বাবা ভেবেছিল ওই ইউনিভার্সিটিতে যারা আছে তারাই আমার বান্ধবী। তানিয়ার ব্যাপারে কোনো কিছুই জানতো না। শেষ পর্যন্ত যখন বাবা আমাকে খুঁজে পেয়েছিল তখন আমি উল্টো বাবার নামে মামলা করে দিয়েছিলাম, কারণ আমি তাদের কাছে ফিরে যেতে চাইছিলাম না। আমি তখন তার দিকে শুধু তাকিয়েছিলাম। সে আমাকে ভালোবেসে এতটা কষ্ট করলো। আমি না হয় তার বাবার সামান্য আঘাত সহ্য করেছি, কিন্তু সে আমার জন্য এর চেয়ে বেশি আঘাত সহ্য করছে প্রতিদিন। এরকম করলাম আমি কি করি? আমি তখন তার দিকে তাকিয়েছিলাম। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তেছে। তখন নীলা আবার বলল, তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি অনেক কান্না করেছি তোমার জন্য। এরপর তানিয়াকে নিয়ে স্কুলটা গড়ে তুলি, কারণ আমি পথ শিশুদের কষ্ট দেখেছিলাম। ভেবেছিলাম আর বেঁচে থাকবো না, কিন্তু ওদের জন্য বেঁচে আছি। ওই বাচ্চাদের জন্য এখন ওই পৃথিবীতে আছি, না হলে অনেক আগেই এই পৃথিবী ছেড়ে যেতাম। এখন পরিবারের লোকজন তোমাকে মেনে নিয়ে আমাকে ফিরিয়ে নেওয়ার কথাবার্তা বলছে, কিন্তু তুমি তো আমার জীবন থেকে হারিয়ে গেছো, আর কোনোদিনও ফিরে আসবে না ভেবেছিলাম। কিন্তু হঠাৎ করে তোমাকে দেখতে পেলাম। সেদিন মনের ভিতরে একটা আশা জন্মেছিল, কিন্তু এটা তো এখন আর নেই। একটু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। যা হয়েছে সব আমার অনিচ্ছার সত্ত্বে হয়েছে। আমি তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। সেও চিৎকার করে কান্না করতে শুরু করলো। তানিয়া আমাদের এই অবস্থা দেখে নিজেও কান্না করতে শুরু করেছে। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করো, সেদিন যখন তুমি আসছিলে না, তোমার বাবা এসে আমাকে ওই ভিডিওটা দেখিয়েছিল। তখন আমার মাথা ঠিক ছিল না। আমি বাসর ঘর সাজিয়ে রেখেছিলাম তোমার আর আমার জন্য। যেদিন তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেদিন আমার অনেক স্বপ্ন ছিল। আমার বন্ধু বান্ধব সবাই তোমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে তোমার বাবা এসে আমাদের সব কিছু শেষ করে দিল। ভীষণ অভিমান হয়েছিল সেদিন তোমার ওপর, সেজন্য সেখান থেকে চলে এসেছিলাম। আমার বন্ধুবান্ধব আমাকে জোর করে সেখান থেকে নিয়ে এসেছিল, কারণ তোমার বাবা আমাদেরকে হুমকি দিয়েছিল যদি আর একদিন তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আমার বন্ধুবান্ধবকেও শেষ করে ফেলবে আমার সাথে। কিন্তু এরপরও আমি তোমাকে অবিশ্বাস করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আজকে কান্না থামাতে পারছি না, বলতে পারছি না, ভীষণ কান্না পাচ্ছে। আমি কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে বললাম, না, তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা আমার চাওয়া উচিত। আমি তোমাকে এতটা কষ্ট দিলাম, আমার উচিত ছিল তোমাকে খুঁজে বের করা। কিন্তু বিশ্বাস করো, আমি খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। আমার বাবা তোমাকে অপমান করেছে, অবহেলা করেছে। নীলা, আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমার জীবনে ফিরে আসবে, কিন্তু এভাবে যে ফিরে আসবে আমি কোনো দিনও ভাবতে পারিনি। আমি সিয়ামের সাথে তোমাকে সহ্য করতে পারবো না, তাই তোমার সাথে কথা বলতে চাইছিলাম না। আমি ভেবেছিলাম সিয়ামকে তুমি বিয়ে করে নিয়েছো, তাকে নিয়ে আমার সামনে আসবে, সেজন্য আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম না, কারণ আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারতাম না। তুমি কিভাবে ভাবলে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব? হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম বিয়ে করলে তোমাকেই করব। যদি অন্য কারোর সাথে আমার বিয়ে হতো তাহলে তুমি আমাকে এখন আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে। এই পৃথিবীতে বেঁচে থাকতাম না আমি, কারণ আমি শপথ করে নিয়েছিলাম যদি আমার অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে সেদিন আমার জীবনের শেষ দিন হবে। আমি তখন তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম। তানিয়া তখন আমাদেরকে এভাবে থাকতে দেখে একটু মুচকি হাসি দিয়ে বলল, আমরা এখানে একটা কাজের কথা বলতে একত্রিত হয়েছি, এটা না হয় একটু সাইডে রেখে দেওয়া দরকার। বিয়ের পর সবকিছু হবে, তাই না? আমি তখন তার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম এবং কিছুটা সরে গিয়ে দাঁড়ালাম। এরপর আমি তাদের দিকে তাকিয়ে বললাম, ওই লোকটাকে কোনো কিছু বলবে না। যদি ওই লোকটা কোনোভাবে কিছু বলো তাহলে লোকটা গিয়ে তার বসকে সব কিছু বলে দিতে পারে, এতে করে আমাদের প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। আমি অনেক বড় একটা প্ল্যান সাজিয়েছি, কি করে ওই লোকটা কাজ করে সেটাও আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা সব কিছু ঠিক মতো করব। কেউ কোনো কিছু জানতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস করতে পারছি না, আমি
আমাদের এতদিনের বিশ্বস্ত একজন লোক কিভাবে বেইমানি করতে পারলো? টাকার জন্য মানুষ যে কোনো কিছুই করতে পারে, তাই এসব চিন্তা করার কোনো উপায় আমাদের কাছে নেই। এখন আমাদেরকে যে করে হোক ওই বাচ্চাদেরকে খুঁজে বের করতে হবে। ওই নিষ্পাপ বাচ্চাগুলোর কথা চিন্তা করে হলেও আমাদেরকে কষ্ট করতে হবে। তোমরা যে করেই হোক তোমাদের কাজ চালিয়ে যাও, যাতে করে কেউ কোনো কিছু সন্দেহ না করে। এখন আমাকে যেতে হবে। বলেই সাব্বির সেখান থেকে চলে আসলো। আসার সময় নীলার দিকে একবার তাকালো। নীলা মুচকি হাসি দিল তার দিকে তাকিয়ে। এই হাসির অপেক্ষায় সে কতটা বছর কাটিয়েছে নীলাও যেন নিজের মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি পেল। আজ যেন তার ভীষণ খুশির দিন। সে চিৎকার করে কান্না করতে করতে তানিয়াকে জড়িয়ে ধরল। তানিয়া তখন তাকে বলল, আরে পাগল মেয়ে, কান্না করিস কেন? আমি তোকে বলেছিলাম না সব কিছু ঠিক হয়ে যাবে। কেন এরকম কান্না করছিস? দেখ, তাকে আগেই সব কিছু খুলে বলতে পারতি, তাহলে সব কিছু আগেই ঠিক হয়ে যেত। তবে সৃষ্টিকর্তা আমাদের জন্য যা করেন তা ভালোর জন্যই করেন। সে যদি সেদিন তোকে বিয়ে করতো তাহলে হয়তো এত বড় পজিশনে আসতে পারতো না। কিন্তু সেদিন তোকে হারিয়ে ফেলার পর সে কষ্ট করে আজ এত বড় একটা পজিশনে আসতে পেরেছে। আমরাও মানুষের জন্য কিছুটা হলেও কাজ করতে পারছি। আমি শুধু কথাই শুনে হাসতাম। মানুষ সামান্য কিছু হারিয়ে ফেললে তার বিনিময়ে অনেক ভালো কিছু পায়, কিন্তু সেটা আজ বাস্তবে দেখতে পেলাম। আমার কতটা খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এদিকে আমি ফিরে আসলাম। পরের দিন বিকেলেই বসেছিলাম, তখন হঠাৎ করেই নেহা একটা লোককে নিয়ে আসলো। আমি তখন লোকটার দিকে এগিয়ে গেলাম। লোকটাকে দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক একটা লোক। আমি তখন তাকে নিয়ে বসলাম। লোকটা তখন আমাকে বলল, আমি ডক্টর আশরাফ চৌধুরী। আপনার এই অফিসার আমার সাথে যোগাযোগ করতে গিয়েছিল, আমি তার সাথে এসেছি। আপনার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। জি ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তায় আছি, সেজন্য আমরা জানতে চাইছিলাম। আমি যেদিন বাচ্চাদের তদন্ত করতে যাই সেখানে গিয়ে একটা লোককে দেখতে পাই যার পায়ের মধ্যে এরকম একটা যন্ত্র লাগানো ছিল। এটা কি জন্য লাগানো হয় আর কাকে লাগানো হয়েছে সেটা যদি একটু বলতেন। আসলে আমি বর্তমানে বিশ্রামে আছি, কিন্তু এটা আমার জীবনের অনেক বড় একটা আবিষ্কার। পা কেটে ফেলতে হয় এমন মানুষের জন্য এই বিশেষ যন্ত্রটা বানিয়েছিলাম। কারণ অনেক সময় দেখা যায় আমাদের পায়ে ক্যান্সার বা অন্য কোনো ভয়ঙ্কর রোগের কারণে অকেজো হয়ে যায়, তখন পা কেটে ফেলতে হয়। আমি তাদের পা কেটে ফেলা থেকে রক্ষা করার জন্য এই যন্ত্রটা বানিয়েছিলাম। তবে এটা আমি মাত্র 3 জনের পায়েই লাগাতে পেরেছিলাম, তার মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ। এরপর থেকে আর এটা লাগানো সম্ভব হয়নি। আমি তখন তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এরপর তাকে বললাম, কি বলছেন স্যার, মাত্র 3 জন? আপনি এত বড় একটা কাজ করলেন, সেটা মাত্র 3 জনকে দেওয়ার পর বন্ধ করে দিলেন? আপনার জীবনের এত বড় অর্জন আপনি বিসর্জন দিয়ে দিলেন? কি সমস্যা হয়েছিল? আসলে এটা 3 জনকে লাগানোর পর হঠাৎ করে এই ফর্মুলাটা চুরি হয়ে যায়। তখন থেকে আমার কাছে হুমকি দেওয়া ফোন আসতো। শুধু বলা হতো এই কাজটা যদি আমি করি তাহলে আমার পরিবারকে মেরে ফেলা হবে। আমি বুঝতে পারিনি তারা কি করছে ব্যাপারটা নিয়ে। আসলে এই ফর্মুলা তারা বিক্রি করে দিয়েছে বিভিন্ন দেশে, কিন্তু এখনও আমাদের দেশে এটা কেউ চালু করতে পারেনি। কারণ এটা অনেক টাকার একটা ব্যাপার। যাদেরকে লাগিয়েছিলাম তারা অনেক টাকার মালিক ছিল। আমি আপনার কষ্টের ব্যাপারটা বুঝতে পেরেছি। আশা করি আপনি আপনার ফর্মুলা ফিরে পাবেন এবং আপনি শেষ সময়ে এসে আবার সফলতা ফিরে পাবেন। তবে সেটার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আপনি বলেছেন এটা অনেক টাকার ব্যাপার যদি লাগাতে হয়, আর আমি যাকে দেখেছিলাম সে একজন পুরুষ মানুষ। তার মানে আপনার ফর্মুলায় এই যন্ত্রটা মাত্র 3 জনের পায়ে লাগিয়েছিলেন, তার মধ্যে 2 জন মহিলা। তারা আমার সন্দেহের তালিকায় নেই, কিন্তু ওই পুরুষ মানুষটাকে? এটা খুঁজে পেতে আপনাদের কষ্ট করতে হবে না, কারণ পুরুষ মানুষ যে সে আমাদের মতো একজন ডক্টর। সে একজন সার্জারি বিশেষজ্ঞ, ডক্টর সৌরভ। সে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। অনেক মেধাবী একটা ছেলে। অনেক কম বয়সে তার পায়ে একটা ক্যান্সার ধরা পড়ে, সেটার জন্য তার পা কেটে ফেলতে হয়। কিন্তু আমি তার পা কেটে ফেলা থেকে রক্ষা করার জন্য তার পায়ে লাগিয়েছিলাম। আমি তখন চিনতে পারলাম সৌরভ নামে সেই ডাক্তারকে, কারণ অনেক নামকরা একজন সার্জারি বিশেষজ্ঞ। কিন্তু এই লোকটা কি এইসব কাজ করবে? আমি তখন তাকে বললাম, দেখুন, অনেক বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, তার সাথে এই ডাক্তারের কোনো সম্পর্ক আছে কি আপনি মনে করেন? ওই লোকটা কি এসব কাজের সাথে জড়িত থাকতে পারে? দেখুন, আমি ডক্টর মানুষ, আমি এত কিছু জানি না। তবে আমার মনে হচ্ছে না ওই ছেলেটা এসবের সাথে জড়িত থাকতে পারে, কারণ সে অনেক মেধাবী ছিল। কিন্তু একটা জিনিস তো জানেন,
টাকার জন্য মানুষ যে কোনো কিছুই করতে পারে। আমার সাথে কাজ করা বন্ধ করেছে প্রায় 11 বছর হয়ে গেছে। এখন সে কি করতেছে সে ব্যাপারে তো আমার কোনো কিছু জানা নেই। তবে আমার ভীষণ কষ্ট হয় যখন সে আমার কাছ থেকে সব কিছু শিখে এখন আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না, যদি একটু ক্লিয়ার করে বলতেন। দেখেন, সে একটা লম্বা সময় আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল, সেজন্য আমি তাকে অনেক বিষয় শিখিয়েছিলাম। কিন্তু সে এখন অস্বীকার করে। সে সবার সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সে নিজের যোগ্যতায় সব কিছু করেছে, কিন্তু এই ফর্মুলাটা চুরি হওয়ার পর আমি অনেকটাই দুর্বল হয়ে পড়ি। তখন আমার কেরিয়ার অনেক সফল একটা জায়গায়। আমার পরিবারের থেকে বড় আমার কেরিয়ার ছিল না, সেজন্য আমি আমার কেরিয়ারকে না বেছে নিয়ে আমার পরিবারকে বেছে নিয়েছিলাম। ধন্যবাদ ডাক্তার, আপনার এই কাজের ফলাফল আপনি পৃথিবীতে না পেলেও নিশ্চয়ই মৃত্যুর পর এই কাজের ফলাফল পাবেন। ভালো মানুষ ভালো কাজ করলে তার ফলাফল সে নিশ্চয়ই পায়। আপনার প্রতি সে অকৃতজ্ঞ হলেও তার রক্তের প্রতিটা কণা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। সে হয়তো আপনার মুখেই আপনার প্রতি অকৃতজ্ঞ থাকবে, কিন্তু তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমি আপনাকে সাহায্য করতে পেরে আমি গর্বিত। যদি আবার কোনো সাহায্যের প্রয়োজন হয় নিশ্চিন্তে আমাকে ডাকতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করব। আমি তখন নেহাকে বললাম, নেহা তুমি তাড়াতাড়ি যাও, ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসো, ওনাকে এভাবে একা ছাড়বে না। ওকে স্যার, আমি ওনাকে বাসায় পৌঁছে দিচ্ছি, আপনি চলুন আমার সাথে। আমার কাছে তখন ব্যাপারটা কি সেটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে এখানে অন্য কোনো একটা বিষয় লুকিয়ে আছে, কোনো মুক্তিপণ দাবি করা হচ্ছে না, সেই ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছি। এই ডাক্তাররা কিছু একটা করতেছে এই বাচ্চাদেরকে নিয়ে, সেজন্য আমাকে ডাক্তার সৌরভকে ধরতে হবে, কিন্তু তাকে এভাবে কোনো প্রমাণ ছাড়া কিভাবে ধরব? সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম তাকে আইনের বাইরে গিয়ে ধরতে হবে, অন্য কোনো জায়গায় নিতে হবে, এখানে তাকে আনা যাবে না। সেজন্য আমি কমিশনার সাহেবকে ব্যাপারটা বললাম, তিনি আমাকে সাপোর্ট করবেন। আমি, রিমন এবং কমিশনার সাহেব বেরিয়ে পড়লাম সেই ডাক্তারের অফিসের যাওয়ার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে যাওয়ার পর আমি রোগী সেজে সেখানে ঢুকলাম। এরপর তার সামনে গিয়ে বসলাম। যখন দেখতে পেলাম হসপিটালটা কিছুটা ফাঁকা হয়েছে, তখন আমরা তিনজন একসাথে ঢুকে পড়লাম তার সামনে। এরপর তাকে সেখান থেকে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে বন্দি করে রাখলাম একটা জায়গায়, কারণ এখন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। যখন তার বিরুদ্ধে প্রমাণ পাবো তখন তাকে আইনের আওতায় নিয়ে আসব। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেশের সবচেয়ে বড় সার্জারি বিশেষজ্ঞ সৌরভ সাহেব আমাদের হাতে ধরা পড়েছেন, তাই না? এই কারা তোরা, আর আমার সাথে কেন মজা করতেছিস? আমাকে এভাবে তুলে নিয়ে আসার মানে কি? এখনও আমার ব্যাপারে জানতে পারেননি সেই ডাক্তার, সেজন্য এভাবে কথা বলতেছে। আমি সিআইডির এসিপি সাব্বির এবং আমার পাশে দেখতে পাচ্ছেন পুলিশ কমিশনার সাহেব। আমরা আপনাকে এখানে তুলে নিয়ে এসেছি আপনাকে একটু জামায়াত করার জন্য। কথাটা শোনার পর উত্তর সৌরভ কিছুটা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে কিছু একটা হতে চলেছে তার সাথে, হয়তো তাকে তার সন্দেহ করেছে, সেই জন্য সে কিছুটা থতমত খেয়ে যায়। এরপর বলে, আপনারা কেন আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন? আমার অপরাধ কি? এখানে তুলে নিয়ে আসার কারণটা কি আমি জানতে পারি? তখন সাব্বির গিয়ে একটা লাঠি নিয়ে আসে, এরপর তাকে আঘাত করতে শুরু করে। সে তখন চিৎকার করতে শুরু করে, কিন্তু সাব্বির থামে না। এক পর্যায়ে সাব্বির ক্লান্ত হয়ে বসে পড়ে। এরপর তার সামনে দাঁড়িয়ে বলে, ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যেতে তোর লজ্জা করলো না? কিভাবে পারলি তুই বাচ্চাদেরকে কিডন্যাপ করতে? তোরা কি ভেবেছিলি আমরা এই ব্যাপারে কোনো কিছু জানতে পারবো না? আরে স্যার, আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাব? আর আপনি কিসের কথা বলতেছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। চুপ, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমরা সব সত্য কথা জানতে পেরে গেছি, তাই এখন যেটা বলছি সেটা শোন। সব সত্যি কথা স্বীকার করবি, না হলে তোকে শেষ করে দেব। স্যার বিশ্বাস করেন, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আপনারা এমনি এমনি আমাকে কষ্ট দিচ্ছেন। আমি যদি এই ব্যাপারে কোনো কিছু জানতাম তাহলে অবশ্যই আপনাদেরকে ব্যাপারটা জানাতাম। আর আমার নাম ডাক্তারি থেকে ছড়িয়ে পড়েছে। আমি এমনিতে একজন সফল মানুষ। আমি কেন আর সফলতার পিছনে দৌড়াবো? এসবের পিছনে আমার কি লাভ থাকতে পারে? সেটাও তো আমার জানার বিষয়। কি লাভ পাবি তোরা ওই বাচ্চাদেরকে ধ্বংস করে, ওদের জীবন ধ্বংস করে? ওদের পরিবারের কথা একবার চিন্তা করে দেখেছিস?
আজ যদি তোর বাচ্চাকে নিয়ে এইভাবে কেউ কিডন্যাপ করে রাখতো তাহলে কি অবস্থা হতো সেটা কি কখনো চিন্তা করেছিস? স্যার, আপনি বারবার শুধু বলতেছেন বাচ্চাদের কিডন্যাপ করার কথা। আমি কেন বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাব? কমিশনার সাহেব তখন এইসব আর সহ্য করতে পারলেন না। তিনি অনেক রাগী মানুষ, বেশি কোনো কথা পেঁচানো পছন্দ করেন না। সেই জন্য তিনি একটা লোহার রড নিয়ে আসলেন এবং মারতে শুরু করলেন সেই ডাক্তারকে। এরপর বললেন, তোর মতো কত অপরাধী আমাদের হাতে অপরাধের কথা স্বীকার করেছে, আর তুই আমাদের সাথে নাটক করছিস। এমন শিক্ষা দিব যেটা তুই কল্পনা করতে পারবি না। তাই যেটা সত্যি সরাসরি স্বীকার করবি, না হলে শেষ করে দিব। স্যার, বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আপনারা দুজন আমার উপর অত্যাচার করেছেন, আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি যদি কোনো ব্যাপারে জানতাম তাহলে অবশ্যই স্বীকার করতাম। কেন আমার সাথে এরকম করছেন? আমরা এমনি এমনি তোর সাথে এরকম করতেছি তাই না? আমাদের কাছে প্রমাণ আছে তুই এসবের সাথে জড়িত, এবং আমরা দুজন নিজের কানে সেটা শুনেছি এবং নিজেদের চোখে দেখেছি। স্কুলের কর্মচারীদের সাথে মিলে তুই কি করছিস সেই ব্যাপারে আমরা জানতে পেরে গেছি। সেদিন যে বাড়িতে তোরা প্ল্যান করছিলিস সেটা বাড়িতে আমার পুলিশ সব কিছু শুনেছে। তাই এখন যেটা বলছিস সেটা শোন, আমাদের কাছে সব কিছু স্বীকার করে নে, না হলে এখন শিক্ষা দিব যেটা তুই কল্পনা করতে পারবি না। কিন্তু লোকটা তাও কিছুতেই স্বীকার করতে চাইছিল না কোনো কিছুই। সেজন্য আমি তাকে বললাম, কমিশনার সাহেব, আমার মনে হচ্ছে এইভাবে এই ছেলেটা কিছু স্বীকার করবে না। এর জন্য আরেকটা ব্যবস্থা আমার কাছে আছে, সেটা নিশ্চয়ই কাজে লাগবে। আমরা ওর পরিবারের সবাইকে ধরে নিয়ে আসবো, এরপর ওর চোখের সামনে ওদেরকে শেষ করে দিতে হবে। এই কথাটা শোনার পর সৌরভ নামে সে ডাক্তার চিৎকার করে কান্না করতে শুরু করলো। তখন সে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, দয়া করে এই কাজ করবেন না। আমি সব কিছু বলতেছি, আমি কেন এই কাজ করতেছি সব কিছু আপনাদেরকে বলতেছি, কিন্তু দয়া করে এই কাজটা করবেন না। আমি মরেই যাব আমার পরিবারের কিছু হলে। এই তো বাবা, লাইনে চলে এসেছো। এখন তাড়াতাড়ি স্বীকার করো কেন এসব কাজ করেছিলে। তোমাদের কি লাভ হবে সেটা আমাদেরকে একটু বলো। তখন সে ডাক্তার কিছুক্ষণ চুপ থাকলো। এরপর সাব্বিরের দিকে তাকালো। সাব্বির তার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তখন সে ভয় পেয়ে বলল, আসলে স্যার, আমি এমন একজনের হয়ে কাজ করতেছি যে এই দেশের একজন নামকরা ডাক্তার, সাথে একজন বিজ্ঞানী ইমরান মির্জা। তার হয়ে আমি কাজ করতেছি। সে একটা আবিষ্কার করতে চায়, সেটার মাধ্যমে সে মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারবে। বাচ্চাদেরকে সে তার পরীক্ষার কাজে লাগাতে চায়। সে একজন কিছু একটা আবিষ্কার করতে চলেছে যার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তুই কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ইমরান সাহেবের কথা বলতেছিস কেন? উনি তো একজন খুব ভালো একজন জ্ঞানী মানুষ। বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলতেছি না। উনি এমন একটা আবিষ্কার করতে চাচ্ছেন যার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ তাকে জেনে যাবে, পুরো পৃথিবীর মানুষ তাকে সম্মান করবে। তিনি পাগল হয়ে গেছেন। আমি বারবার তাকে নিষেধ করেছি এই কাজ না করতে, কিন্তু আমাকে বাধ্য করেছেন এই কাজ করার জন্য। কমিশনার সাহেব তখন আমার দিকে তাকালেন। আমি তখন কমিশনার সাহেবের দিকে তাকিয়ে বললাম, কমিশনার সাহেব, এই লোকটা কি বলতেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তাকে আপনি একটু জিজ্ঞাসা করুন তো কি হয়েছে ব্যাপারটা। আমি তো এটাই চিন্তা করতেছি সাব্বির সাহেব, আপনি ভাবতে পারছেন ও কার বিরুদ্ধে অভিযোগ করতেছে? এই দেশের একজন নামকর বিজ্ঞানী, যিনি বিভিন্ন সময়ে আমাদের দেশের জন্য অনেক গৌরব বয়ে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আমরা কিছু করতে গেলে প্রমাণের প্রয়োজন, কিন্তু এই লোকটা কি প্রমাণ দিতে পারবে? স্যার, বিশ্বাস করেন আমি কাউকে ফাঁসানোর জন্য এরকম বলছি না। আমি সত্য কথা বলতেছি। আপনারা আমাকে বলেছেন সত্য কথা বলার জন্য, সেই জন্য আমি সত্য কথা বলতেছি। আমি এসবের কোনো কিছু জানি না। ওই বিজ্ঞানী নিজে একটা আবিষ্কার করবে, সেই আবিষ্কারের কারণে তারা বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, সবাইকে বন্দি করে রেখেছে। তাদেরকে অনেক দিন থেকে খাবার দেওয়া হচ্ছে না, কারণ সে এমন আবিষ্কার করবে যেটার মাধ্যমে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তার আবিষ্কারের মাধ্যমে মানুষগুলো অলৌকিক শক্তি পেয়ে যাবে, যেটা সাধারণ কোনো মানুষের মধ্যে থাকে না। আমি তখন এই কথা শোনার পর বুঝতে পারলাম বাচ্চাদের জীবন বিপদের মধ্যে আছে। সেজন্য আমি তাকে বললাম, কি বলছো? কিছু বুঝতে পারছো? তুমি কি পারবে ইমরান সাহেবের বিরুদ্ধে এটা প্রমাণ করতে? আর ওনার আস্তানা কোথায় সেটা বলো আমাদেরকে, আমরা সেখানে যেতে চাই। ওই বাচ্চাদেরকে উদ্ধার করতে চাই, আগে ওই বাচ্চাদের জীবন বাঁচাতে হবে। স্যার, আপনারা ভাবতেছেন ইমরান সাহেবকে পেয়ে যাবেন,
এত তাড়াতাড়ি? না, তার আস্তানা যেতে পারবেন, কিন্তু আস্তানা যাওয়ার পর আপনাদেরকে মৃত্যুর মুখে পড়তে হবে। কারণ সে এমন একটা কেমিক্যাল আবিষ্কার করে রেখেছে, যেখানে কেউ যদি তার সাথে বেইমানি করতে চায় তাহলে এই গ্লাস ছেড়ে দিলে মুহূর্তের মধ্যেই মানুষ মারা যাবে, মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে এই গ্যাসের কারণে। কথাটা শোনার পর আমার বুকের মধ্যে কেমন জানি করতে শুরু করলো। এই লোকটা কি করতে চাইছে? আমি তখন তাকে বললাম, তোমরা এটা কেন করেছিলে, আর তুমি কেন এই কাজের সাথে জড়িয়ে পড়লে? স্যার, আমি আশফাক সাহেবের সাথে কাজ করতাম, কিন্তু আশফাক সাহেবের কাছ থেকে ইমরান সাহেব ওই ফর্মুলাটা চুরি করে নিয়েছেন, যেটা আমার পায়ে লাগানো বর্তমানে আছে। এটা নেওয়ার পর মানুষ আফসাব সাহেবকে সম্মান করতো না। তিনি কয়েকদিন আলোচনায় ছিলেন, এরপর মানুষ তাকে ভুলে যেতে শুরু করলো। কিন্তু আমি যদি ওনার সাথে থাকতাম তাহলে মানুষ আমাকে চিনত না, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি ইমরান সাহেবের সাথে কাজ করতে শুরু করি, কারণ বিভিন্ন সময় ইমরান সাহেবের মানুষ সম্মান করত। তার বিভিন্ন কাজে এতে করে ওনার সহযোগী হিসেবে আমারও নাম হয়ে যায়। সেই জন্য আমি তার সাথে কাজ করতে শুরু করি। আমি তখন বুঝতে পেরেছি ব্যাপারটা, কিন্তু এখান থেকে যে করেই হোক আমাদেরকে কোনো কিছু একটা করতে হবে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি কল করো ইমরান সাহেবের কাছে, কল করে বলো যে তুমি তার সাথে দেখা করতে চাও। আমরা সবাই মিলে ওইখানে যাব, যে করেই হোক ওই বাচ্চাদেরকে আগে উদ্ধার করতে হবে। সম্ভব নয় স্যার, আমি ওনাকে কল করতে পারবো না, কারণ তাকে যে কোনো সময় কল করলে রেগে যায়। যে সময় কল করবে তখন আমরা রিসিভ করব, কিন্তু তাকে কল করা যায় না। তার ইচ্ছা হলে সে কল করবে, অথবা আমাদেরকে কাজ দেওয়া আছে, আমরা সেই কাজ করতে থাকব। যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন সে আমাদেরকে কল করে জানিয়ে দেয় বাকি কাজ। আমি তখন বুঝতে পারলাম ব্যাপারটা। তখন তাকে বন্দি করে রেখে আমি এবং কমিশনার সাহেব বেরিয়ে পড়লাম। এরপর আমাদের অফিসে চলে আসলাম। আমি তখন কমিশনার সাহেবকে বললাম, কমিশনার সাহেব, আমাদেরকে যে করেই হোক ওই গ্যাসের বিরুদ্ধে কিছু একটা করতে হবে। ওই গ্যাস যাতে কোনো ক্ষতি করতে না পারে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের এত অফিসার সবাই যদি একসাথে মারা যায় তাহলে ওই বাচ্চারাও মারা যাবে, সাথে আমরাও মারা যাব। আমরা তার কোনো কিছুই করতে পারবো না। সেজন্য আপনি আগে একটা ব্যবস্থা করুন। কেউ যদি পারে এই গ্যাসের প্রতিষেধক বানাতে তার সাথে যোগাযোগ করুন। এর ভেতর আমি দেখতেছি কিভাবে তার আস্তানা পর্যন্ত পৌঁছানো যায়। ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি কিভাবে এই গ্লাসের অ্যান্টিডোট বানানো যায়। এর ভিতর আপনি চেষ্টা করবেন ওর আস্তানা পর্যন্ত পৌঁছানোর ব্যাপারটা, বাকিটা আমি দেখে নিচ্ছি। তবে এর জন্য রিপনকে আমার সাথে দিতে হবে। আমি এবং রিমন দুজনে খুঁজলে আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ওকে, আপনারা রিমনকে নিয়ে যান, আর নেহা তুমি আমার সাথে চলো। আমরা খুঁজতে শুরু করলাম ওই গ্যাসের সম্পর্কে কিছু জানতে পারি কিনা। এদিকে কয়েকজন অফিসারকে পাঠিয়ে দিয়েছি যাতে তারা সৌরভকে এখানে নিয়ে আসতে পারে, কারণ সৌরভ নিজের দোষ স্বীকার করে নিয়েছে। এখন থেকে গ্রেপ্তার করা যায়, সেজন্য তারা সৌরভকে নিয়ে আসলো। যখন সৌরভকে নিয়ে আসা হলো তখন তাকে বেঁধে রাখা হলো। হঠাৎ করে তার ফোনে কল আসলো। সৌরভ তখন আমার দিকে তাকিয়ে বলল, স্যার, ইমরান সাহেব কল করেছেন, তাড়াতাড়ি আসুন। কথাটা শোনার পর আমি দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়ালাম। তখন সেই কল রিসিভ করলো। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। আমি তখন এটা শোনার পর থমকে গেলাম। লোকটা তখন বলল, সৌরভ, আমাদেরকে এখন একটা বড় কাজ করতে হবে। তোমরা আশা করি আমার প্ল্যানটা বুঝতে পেরে গেছো। এখন আর এভাবে চললে হবে না। আমি একটা প্ল্যান করেছি। তোমরা এক কাজ করো, 18 তারিখ আইডিয়াল স্কুল থেকে শিক্ষা সফরের জন্য বের হবে। সেদিন তোমরা একটা কাজ করবে, ওই গাড়িটি হাইজ্যাক করে পুরো গাড়িতে যত বাচ্চা থাকবে সবাইকে নিয়ে আমার কাছে চলে আসবে। কথাটা শোনার পর আমার বুক কাঁপতে শুরু করলো, কারণ আইডিয়াল স্কুল হচ্ছে নীলা যেটা পরিচালনা করে সেই স্কুল। আমি তখন তাকে ইশারা করে বললাম কথা চালিয়ে যাওয়ার জন্য। তখন সৌরভ বলল, ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি কি করা যায়। 18 তারিখ আমি আমার কাজটা করে ফেলবো, কিন্তু আপনার সাথে এর আগে একটু দেখা করতে চাইছিলাম। কেন? আমার সাথে দেখা করে কি হবে? এখন আমি আমার গবেষণা নিয়ে অনেক ব্যস্ত আছি। এখন আমার সাথে দেখা করা যাবে না। তুমি তাড়াতাড়ি কাজ করো, 18 তারিখের ভেতরে ওই বাচ্চাদের নিয়ে আসো। আর আমি এদিকে বাচ্চাগুলোকে দেখে রাখছি। এরা তো মরে যাবে যদি বেশি দিন এভাবে আটকে রাখি। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 18 তারিখ পুরো বাসটা হাইজ্যাক করে আপনার কাছে নিয়ে আসব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
তখন সে তার ফোন রেখে দিল। আমি মাটিতে বসে পড়লাম। তখন কিভাবে সেই বাচ্চাদেরকে বাঁচাবো? যদি ও একবার জানতে পারে আমরা সৌরভকে কিডন্যাপ করে রেখেছি, তাহলে ওই বাচ্চাদেরকে মেরে ফেলবে। ওইখানে 20-25টা বাচ্চা আছে, সবার জীবন হুমকির মুখে। আরিফ সাহেব প্রতিদিন কল করে কান্না করেন, মানুষটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমি তখন তাড়াতাড়ি নিহাকে নিয়ে চলে গেলাম স্কুলে। জানতে হবে সে শিক্ষা সফর সম্পর্কে, সেজন্য আমি সেখানে চলে গেলাম। সেখানে যাওয়ার পর নীলা আমার সাথে মেয়ে দেখে অনেক বেশি রেগে গেল। সে আমার কাছে আসলো, এরপর আমাকে নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর বলল, জানো না আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না, এরপরে তুমি কেন এমনটা করতে পারলে? একটা মেয়ের সাথে ঘুরেছো? শোনো নীলা, আমি এমনি এমনি এখানে আসি না। আমি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলতে এসেছি। এখন এসব কথা বলার সময় আমাদের নাই। আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে পরে কথা বলবো। এখন শোনো, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কিসের সমস্যা? তোমার পাশে অন্য মেয়ের থেকে বড় সমস্যা আর কি হতে পারে? আমি তোমার পাশে কাউকে সহ্য করব না। তুমি ওই মেয়েটার সাথে কেন করবে বলো? নীলা, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। তোমাকে একটা কথা বলতেছি, সেটা কি তুমি বুঝতে পারছো না? আমি তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলতে এসেছি। 18 তারিখ নাকি তোমার স্কুলের সব বাচ্চাদেরকে নিয়ে তুমি নাকি শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। আমি তখন অনেক অবাক হয়ে গেলাম। তার কথা শুনে তাকে তো এই ব্যাপারে কোনো কিছুই বলিনি, সে কিভাবে জানতে পারলো? সেই জন্য আমি তাকে বললাম, হ্যাঁ, প্রতি বছর তো আমরা এই তারিখে শিক্ষা সফরে যাই। কেন, কি হয়েছে? যারা বাচ্চাদের উধাও করতেছে তারা প্ল্যান করতেছে তোমাদের পুরো বাসটাই হাইজ্যাক করে নিবে। এরপর যত বাচ্চা আছে সবাইকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তারপর একটা গবেষণার কাজে বাচ্চাদের জীবন নিয়ে নেবে। এই কথা শোনার পর আমি কান্না করতে শুরু করলাম। এই বাচ্চাদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, এটা কি বলছো সাব্বির? বাচ্চাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? তুমি প্লিজ কিছু একটা করো। আমিও সেটাই চিন্তা করতেছি। তোমাকে খুব সাবধানে থাকতে হবে যাতে এই বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। আমি দেখতেছি কিভাবে এই হাইজ্যাকটাকে আটকানো যায়। ওই লোকটা অনেক ভয়ঙ্কর একটা গ্যাস বানিয়েছে, যেটার মাধ্যমে তার কাছে যাওয়া সবাইকে মেরে ফেলতে পারে। আমার অনেক ভয় হচ্ছে। তোমার যদি কিছু হয়ে যায় তো তুমি ওদের বিরুদ্ধে লড়াই করছো, ওই লোকটা যদি তোমাকে মেরে ফেলে তাহলে কি হবে? আরে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। আমি তো চিন্তা করতেছি ওই বাচ্চাদেরকে নিয়ে। ওই বাচ্চাদের জীবন বিপদের মধ্যে আছে, যে করেই হোক ওই বাচ্চাদেরকে বাঁচাতে হবে। এত বড় খারাপ মানুষ কিভাবে হতে পারে যে এই কাজগুলো করে বেড়াচ্ছে? বাচ্চাদের কথা কি তার একবারও চিন্তা করছে না? নিষ্পাপ বাচ্চাদের তার গবেষণার কাজ লাগাতে চাইছে। ওকে একবার হাতের কাছে পাই, এরপর বুঝিয়ে দেবো আমি কি জিনিস। এখন তোমাকে যেটা বললাম সেটা শোনো। তুমি খুব সতর্ক থাকবে। তোমার স্কুলের একটা তথ্য যেন তুমি এবং তানিয়া ব্যতীত অন্য কেউ জানতে না পারে। যে সিদ্ধান্ত নিবে সেটা যেন তোমাদের দুজনের মধ্যে থাকে, এমনকি বাচ্চাদেরও সেটা বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু করব, কিন্তু তুমি সাবধান থাকবে। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুমি দয়া করে ওই লোকটার সাথে বিরোধিতা করতে যাবে না। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি প্লিজ একটু সাবধানে থাকবে। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। আমার পাগলি, তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। তুমি সাবধানে থাকবে। তোমাকে নিয়েও আমার অনেক বেশি চিন্তা হয়। আমিও তোমাকে হারাতে পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। এরপর সাব্বির সেখান থেকে চলে আসে। ওইদিকে কমিশনার এবং রিমন তন্ন করে খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত একজন বিজ্ঞানীর সাথে দেখা করে এই ব্যাপারটা নিয়ে কথা বলে। তখন তিনি সহযোগিতা করেন। তিনি একটা কেমিক্যাল বানিয়ে দেন যার মাধ্যমে ওই গ্যাসের প্রভাব কেটে যাবে। তখন তারা ফিরে আসার পর পুলিশ ডিপার্টমেন্টের অনেক সদস্যরা আসে, সাথে করে সেনাবাহিনীর কর্মকর্তারাও চলে আসেন। সবাইকে নিয়ে বড় একটা মিটিং ডাকা হয়, কারণ ওই গ্যাংটাকে ধরা কোনো সাধারণ ব্যাপার নয়। ওখানে যদি বড় কেউ হতো তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু নিষ্পাপ বাচ্চাদের জীবন ওখানে জড়িত। লোকটা হয়তো বাচ্চাদের কোনো ভয়ঙ্কর জায়গায় রেখেছে। যে লোকটা এরকম কাজ করতে পারে, বাচ্চাদের খুন করা কোনো ব্যাপারই নয় তার কাছে। সেই জন্য সবাই অনেক ভয়ের মধ্যে ছিল। তখন সেনাবাহিনী প্রধান বললেন, সাব্বির সাহেব, আপনার বুদ্ধিতেই আমরা এত দূরে আসতে পেরেছি। আপনার বুদ্ধিতেই তার সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ সাব্বির সাহেব, এসব বিষয়ে আমরা আপনার সিদ্ধান্ত মেনে নিব। আপনি বলেন আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু এই বাচ্চাদেরকে আমরা উদ্ধার করব। আপনি বলেন আমাদেরকে কি করতে হবে। আমরা একটা প্ল্যানে এগিয়ে যেতে চাই। সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে কেউ
আমাদেরকে আটকে রাখতে পারবে না। দেখেন, আমি কিভাবে বলবো, আমাকে একটু চিন্তা করতে হবে। তবে আমি যেটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার মনে হয় সে বাচ্চাদেরকে কোনো একটা ভয়ঙ্কর জায়গায় রেখেছে। আমরা যদি এভাবে তার ওপর আক্রমণ করি তাহলে সে বাচ্চাগুলোর ক্ষতি করে দিতে পারে। তাকে হয়তো আমরা ধরতে পারবো, কিন্তু এতে করে অনেক বাচ্চার প্রাণ যাবে, যারা আমাদের এই সমাজের ভবিষ্যৎ। তাই তাদেরকে বাঁচাতে হলে আমাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আমি আগে চাইলে অনেক অপরাধীদেরকে ধরতে পারতাম, কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র ওই বাচ্চাদের কথা চিন্তা করি। তাই আমি চাইছি না কোনো সামান্য ভুলের কারণে বাচ্চারা কোনো বিপদের মধ্যে পড়ুক। আমাদেরকে একটু সাবধানে এগিয়ে যেতে হবে। এটা ঠিক বলেছেন। আমি আমার সেনাবাহিনীর ফোর্স নিয়ে রেডি হচ্ছি। আপনি বলেন আমাদের কি করতে হবে। আমরা দরকার হয় ওই পুরো আস্তানাটা উড়িয়ে দেব। আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। দেখেন, আমরা এই গ্যাসের বিপরীতে একটা গ্যাস বানিয়েছি, কিন্তু আমরা তো জানি না ওই বাচ্চাদেরকে কোথায় রাখা হয়েছে। তাই আপনাদেরকে এমনভাবে যেতে হবে যাতে কেউ সন্দেহ করতে না পারে। আর ওই লোকটা অনেক বুদ্ধিমান এবং চালাক, জ্ঞানী লোক। তার সাথে লড়াই করতে অস্ত্র দিয়ে হবে না, তার সাথে লড়াই করতে হবে অন্যভাবে। এটা আপনি একদম ঠিক করে বলেছেন। আমরা সেই জন্যই আপনার সাথে এসেছি। যদি অস্ত্র দিয়ে লড়াই করা হতো তাহলে আমরা লড়াই করতে পারতাম তার বিরুদ্ধে, কিন্তু এখানে বুদ্ধির খেলা খেলতে হবে। সেই যেমন বুদ্ধি করেছে ঠিক সেরকম আমাদেরকেও করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা 16 তারিখেই তার আস্তানায় আক্রমণ করব। কারণ 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করলে ওই যে স্কুল থেকে বাচ্চারা শিক্ষা সফরে যাবে তাদের বিপদ হতে পারে। এখানে 1-2টা বাচ্চার ব্যাপার নয়, পুরো স্কুলের বাচ্চারা যাবে। একজনের যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের এই পুরো কার্যক্রম ব্যর্থ। আমি চাই না একটা বাচ্চা মারা যাক ওইখানকার। ওকে সাব্বির সাহেব, আপনি আপনার টিম নিয়ে প্রস্তুত থাকেন। আমরা 16 তারিখে আপনার সাথে এসে দেখা করব। আপনি যেরকম বলবেন সেরকম কাজ হবে। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমার টিম আপনার আন্ডারে কাজ করবে। আপনি যেরকম বলবেন ঠিক সেই রকম। আপনারা আমাকে এতটা বিশ্বাস করছেন। আমি জানি না আপনাদের বিশ্বাসের কতটুকু মর্যাদা দিতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু ওই বাচ্চাদের কিছুই হতে দেব না। এরপর সবাই চলে গেল। এই 2 দিন মিলে তারা প্ল্যান করলো কিভাবে কি করা যায়। দেখতে দেখতে 16 তারিখ চলে আসলো। সবাই মিলে পৌঁছে গেল সেই আস্তানায়। সেটা বানানো হয়েছে জঙ্গলের মধ্যখানে। কেউ কল্পনাও করতে পারবে না এখানে কোনো কিছু একটা থাকতে পারে। পুরনো একটা কূপ, যেখানে আগেকার মানুষ পানি পান করত। সেই কূপের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে ভেতরে। সে একটা শহরের মতো বানিয়ে রেখেছে। আস্তে আস্তে সেখানে প্রবেশ করতে শুরু করলো। একজন একজন করে প্রথমেই চলে গেল সাব্বির, কারণ সে সবার নেতৃত্বে দিচ্ছে। সে চায় যদি কিছু হয় তাহলে যেন সবার আগে তারই হয়। এই বাচ্চাদের কিছু হওয়ার আগে তার মরে যাওয়া ভালো। কিন্তু ইমরান সাহেব তখন বুঝতে পারলেন তার লোকজন বিপদের মধ্যে পড়ে গেছে। সেই জন্য তিনি তার কাজ শুরু করলেন। তিনি তার লোকজনকে বললেন যে আসবে তাকে মেরে ফেলার জন্য। সেই জন্য তারা রেডি হয়ে থাকলো। ভিতরে প্রবেশ করতেই গুলাগুলি শুরু হলো। ইমরান সাহেব তখন তারা সেই কেমিক্যালের গ্যাস ছাড়লেন। লোকজনের মুখে আগে থেকে কাপড় বাঁধা ছিল। এটা আগে থেকেই জানতো সাব্বির। এখানে আসার পরে এটা নিয়ে আক্রমণ করা হবে, সেজন্য সেও মুখের মধ্যে সবাইকে কাপড় বেঁধে আসতে বলেছিল এবং বিপরীত গ্যাসটা তারা ছাড়তে শুরু করলো। এরপরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। পুরোটা রুম ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। তখন ভিতরে আস্তে আস্তে পুরো লোকজনে ভরে গেল, কারণ পুলিশের সদস্যরা অনেকে এসেছে। সাথে সাথে সেনাবাহিনীর কর্মকর্তারা সবাই এসেছে এই বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য। তখন ইমরান চিৎকার করে বলল, সাব্বির, তুই অনেক বড় একটা ভুল করেছিস। এখানে এসে তুই বুঝতে পারছিস না তুই কার সাথে লড়াই করতে এসেছিস। আজকে তোদের কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তোদের সবাইকে আমি শেষ করে দেব। তোরা কি ভেবেছিস আমি এতটাই বোকা? এই যে গ্যাসটা দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তোদের মাথা কাজ করা বন্ধ করে দিবে। তোরা সবাই পাগল হয়ে যাবি, জন্তুর মতো আচরণ করবি তোরা সবাই। তোকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট ছিলাম। তুই কি ভেবেছিস আমরা বোকার মতন এখানে চলে আসব? আমরাও ব্যবস্থা করে এসেছি। তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাচ্চাদেরকে নিয়ে খেলা করার ফল তোকে আজ ভোগ করতেই হবে। ইমরান সাহেব বুঝতে পারলেন তার গ্যাস কাজ করছে না। না হলে এতক্ষণে কেউ স্বাভাবিক থাকার কথা নয়, কিন্তু তিনি কি করবেন? তিনি তখন তার লোকজনের সাথে গোলাগুলি করতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি একটি ইনজেকশনের মধ্যে ওষুধ ঢুকিয়ে নিলেন, কারণ এটাতে অনেক ভয়ঙ্কর একটা কেমিক্যাল ঢুকানো আছে।
এটা মানুষের শরীরে গেলে মানুষ পঙ্গু হয়ে যেতে পারে এবং তিনি সাবধানে লুকিয়ে লুকিয়ে চলতে শুরু করলেন এবং হঠাৎ করে পিছন থেকে সাব্বিরের পিঠে সেটা ঢুকিয়ে দিলেন। এরপর হাসতে হাসতে বললেন, আমি তো শেষ হয়ে যাব, আমার আবিষ্কারও শেষ হয়ে যাবে, তবে তোকে আমি ছাড়বো না। তোকে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি কিছুক্ষণের মধ্যেই তোর হাত পা অবশ হয়ে যাবে, তুই পঙ্গু হয়ে যাবি, তুই কিছুই করতে পারবি না। তোর মতো অফিসার আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না, তুই বেঁচে থেকে মরে যাবি। বলে চিৎকার করে হাসতে শুরু করে। তখন পুলিশের কর্মকর্তারা বাচ্চাদেরকে বাইরে নিয়ে যায়। প্রত্যেকটা বাচ্চার অবস্থা খুবই খারাপ, কারণ তাদেরকে অনেক দিন থেকে খাবার পানি কোনো কিছু দেওয়া হয়নি। সামান্য যা কিছু দেওয়া হতো তাই তো বাচ্চাদের জন্য যথেষ্ট ছিল না। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং সেনাবাহিনী কর্মকর্তারা সাব্বিরকে অ্যাম্বুলেন্সে তুলে, কারণ সে অজ্ঞান হয়ে গেছে। পিছন থেকে ইমরান সাহেব চিৎকার করে হাসতে হাসতে বলেন, তোমরা যতই চেষ্টা করো না কেন সাব্বিরকে আর বাঁচাতে পারবে না, কারণ ওকে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি যেটার মাধ্যমে তার শরীর ধ্বংস হয়ে যাবে, সে প্যারালাইসিস হয়ে যাবে, আর এই পৃথিবীতে সে চলাফেরা করতে পারবে না। কমিশনার সাহেব ইমরানের দিকে এগিয়ে যান, গিয়ে তাকে মারতে শুরু করেন। এরপর তাকে বলে, তোর কিসের অভাব ছিল? এত সম্মান, টাকা পয়সার সব কিছু তো ছিল, পুরো দেশের মানুষ তোকে নিয়ে গর্ব করত, কিন্তু তুই এমন একটা কাজ করলি, নিষ্পাপ বাচ্চাদের কথা তুই একটাবার চিন্তা করলি না? না, আমার এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। আমার অনেক টাকার দরকার, অনেক টাকা, যেই টাকা কেউ কোনোদিন চোখে দেখেনি সেটার দরকার। আমি এই বাচ্চাদেরকে দিয়ে এমন একটা জিনিস বানানোর চেষ্টা করেছিলাম যেটা আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। সবাই তখন আমাকে সম্মান করত। আমি এই পৃথিবীর মধ্যে একটা তোলপাড় সৃষ্টি করে দিতাম, কিন্তু তোদের কারণে সেটা সম্ভব হয়নি। তোদেরকে আমি ছাড়বো না, আমি আবার ফিরে আসব। তুই কি ভাবছিস তুই এত বড় একটা অন্যায় করার পর তোকে আবারও সুযোগ দেওয়া হবে ফিরে আসার? তুই আর বাঁচতে পারবি না। আজকের পর থেকে তোকে আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তোকে ফাঁসির দড়িতে ঝুলে মরতে হবে। ফাঁসি, তাই না? আমাকে ফাঁসি দেবে এরকম কোনো অফিসার এখনো জন্ম নিয়েছে দেখেছিস? তোদের একটা অফিসারকে আমি ধ্বংস করে দিয়েছি, আমাকে কেউ কিছুই করতে পারবে না। আমি আবার ফিরে আসব, আমি তোদের সবাইকে শেষ করে দিব। এই পৃথিবীটা আমার, আমি এখানে রাজত্ব করব। তুই যে পাগল হয়ে গেছিস এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, তবে এরকম পাগলের চিকিৎসা আমরা খুব ভালো করেই করতে পারি। রিমান্ডে তুলে যখন ডান্ডা দিব তখন এমনিতেই তো পাগলামো ঠিক হয়ে যাবে। তখন ইমরান সাহেবকে টেনে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণের ভেতরেই খবর পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। নীলা যখন জানতে পারে যে সাব্বির এত বড় একটা বিপদের মধ্যে আছে, তখন নীলা পাগলের মতো চলে যায় হসপিটালে, গিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করে। তখন নীলার পরিবারের লোকজন জানতে পারে এই ব্যাপারটা। তখন তারা ভাবে এটাই সুযোগ, তারা সবাই চলে যায় সেই হসপিটালে। নীলা তাদেরকে দেখে কোনো কিছু বলে না, কারণ এখন তার চিন্তা এসব বিষয় নয়। তার চিন্তা এখন সাব্বির সুস্থ হয়ে উঠবে তো, আবার আগের মতো হাঁটতে পারবে তো। পুরো দেশের টিভি চ্যানেল, মিডিয়া সবকিছু তাদেরকে নিয়ে নিউজ করতেছে। এত বড় একটা ভয়ঙ্কর অপরাধীকে ধরতে গিয়ে এরকম জীবনের ঝুঁকিতে হয়তো কোনো অফিসার কোনোদিনও পড়েনি। সবাই সাব্বিরের জন্য দোয়া করতে শুরু করে, কিন্তু ডাক্তার তাকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যান। তখন ডাক্তার আসেন বাইরে, মিডিয়ার কর্মীরা তাকে ঘিরে ধরে, কিন্তু ডাক্তার তখন নীলার কাছে আসেন। নীলাকে বলেন, দেখুন, আমরা তাকে 24 ঘন্টা পর্যন্ত এরকম রাখতে পারবো। আমার মনে হয় তাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকায় যাওয়া দরকার, কিন্তু আমি জানি না তাকে 24 ঘন্টার ভিতরে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা। আমি 24 ঘন্টা পর্যন্ত কেমিক্যাল দিয়ে রেখেছি তার শরীরে, যার মাধ্যমে 24 ঘন্টার ভিতরে ওই কেমিক্যাল কোনো কাজ করতে পারবে না। কিন্তু ওই লোকটা যে কেমিক্যাল দিয়েছে সেটা অনেক শক্তিশালী, 24 ঘন্টা পর আবার সেটার প্রভাব কাজ করতে শুরু করবে। ডাক্তার এরকম করে বলবেন না, আমি ব্যবস্থা করছি। কোথায় যেতে হবে বলুন আমায়, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু আমার সাব্বিরকে আপনি একদম সুস্থ করে তুলুন। ওই চিকিৎসা একমাত্র আমেরিকাতে হয়। আপনি আমেরিকায় তাকে নিয়ে যেতে পারলে সেখানে নিয়ে যান। আমার মনে হয় না কেউ তাকে এখন বাঁচাতে পারবে। সে বাঁচবে আমরা চিকিৎসা করলে, কিন্তু এতে করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইজ হয়ে যেতে পারে। নীলা ভীষণ চিন্তায় পড়ে যায়।
কি করবে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন যে করেই হোক সাব্বিরকে বাঁচাতে হবে, সেই জন্য সে পাগলের মতো করতে শুরু করে। তখন সরকারি পক্ষ থেকে এই ব্যাপারটা সমাধানের জন্য একটা প্রাইভেট বিমানের ব্যবস্থা করা হয় এবং এখানে একজন দক্ষ পাইলটকে দেওয়া হয় যাতে 24 ঘন্টার ভেতরে তারা সেখানে পৌঁছে চিকিৎসা শুরু করতে পারে। নীলা একা যেতে চাইছিল, তখন পুলিশ কমিশনার সাহেব, সেনাবাহিনীর প্রধান এবং নীলার পরিবারের সবাই তাদের সাথে যেতে চায়। নীলার মাথা যখন কাজ করছিল না, সে পাগলের মতো করেছিল, সেই জন্য সে কোনো কিছু চিন্তা না করে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ল এবং প্রায় 3 ঘন্টা যখন বাকি ছিল তখন গিয়ে পৌঁছায় সে হসপিটালে। সেখানে যাবার পর থেকে শুরু হয় চিকিৎসা। নীলা বাইরে দাঁড়িয়ে কান্না করছিল। তখন তার বাবা তার কাছে আসেন, এসে তাকে জড়িয়ে ধরে বলেন, মারে তুই আমাদের ক্ষমা করে দে, আমরা তোর পাশে আসি। আমি বলছি তোর সাব্বির সুস্থ হয়ে যাবে, ও তোকে ছেড়ে যেতে পারে না। তোদের ভালোবাসা সত্য, তোকে ছেড়েও কোনোদিন যাবে না। তুই কোনো চিন্তা করবি না, সাব্বির সুস্থ হয়ে উঠবে। নীলা তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সে এখন একটা সাপোর্টের আশা করেছিল এবং তার বাবা যখন তাকে এত সাপোর্ট করতেছে তখন সে ভাবতেছে তার বাবাকে ক্ষমা করে দিবে। সেই জন্য সে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। ডাক্তার তখন চিকিৎসা করতে শুরু করে এবং প্রায় 6 ঘন্টা ধরে তাদের অপারেশন চলতে থাকে। সেই কেমিক্যাল বের করার জন্য অনেক চেষ্টা করা হয়, কারণ এত বড় একজন অফিসারের মৃত্যু হয়ে গেলে দেশের জন্য অনেক ক্ষতির কারণ হবে সেটা। সেই জন্য তারা অনেক বেশি চিন্তায় থাকেন। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসে। নীলা তখন প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তার বাবা তাকে ধরে দাঁড়িয়ে আছে। তখন পুলিশ কমিশনার সাহেব কথা বলতে যান ডাক্তারের সাথে। ডাক্তার তখন হাসি মুখে বলেন, আপনাদের জন্য সুসংবাদ আছে, আমরা সফলভাবে কেমিক্যালটা নষ্ট করতে সক্ষম হয়েছি। আশা করা যায় কালকের ভিতরেই ওনার জ্ঞান ফিরে আসবে। আমরা সফলভাবে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। কথাটা শোনার পর পুলিশ কমিশনার সাহেব কান্না করে দেন। উনি অনেক সাহসী একজন মানুষ, কিন্তু এমন একটা পরিস্থিতিতে তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তিনি তখন কান্না করতে শুরু করলেন। এরপর ওই ডাক্তারকে বললেন, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো ডাক্তার, আমি কিছু বুঝতে পারছি না। আমরা অনেক বেশি ভয় ছিলাম। আপনি জানেন না, উনি দেশের অনেক বড় একজন অফিসার। ওনার কিছু হয়ে গেলে দেশের অনেক বড় একটি ক্ষতি হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে বলবেন না, এটা আমাদের দায়িত্ব। আমরা এত বড় একজন মানুষের চিকিৎসা করে তাকে সুস্থ করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বেশি কিছু। এরপর থেকে সবাই অপেক্ষা করতে শুরু করে। নীলার মনে কিছুটা খুশি লাগতেছে, কিন্তু এখনো পুরো নিশ্চিত হতে পারছে না। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সাব্বিরের জ্ঞান না ফিরবে সে খাবে না। তার পরিবারের লোকজন তাকে জোর করে খাবার জন্য, কিন্তু তার এক কথা, যতক্ষণ না পর্যন্ত সাব্বির কথা বলবে ততক্ষণ সে খাবে না। পরের দিন দুপুরবেলা সাব্বিরের জ্ঞান ফিরে আসবে। তখন তারা একে একে সাব্বিরের সাথে দেখা করতে যান। নীলা তখন গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তখন তার পাশে সবাই দাঁড়িয়ে ছিল। সাব্বির তখন তাকে বলে, আরে পাগলি, এভাবে কান্না করছে কেন? আমি কি তোমাকে ছেড়ে চলে যাব নাকি? দেখো, তোমাকে ছেড়ে আমি যেতে পারি? আল্লাহ আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন, তাই তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে এত সহজে ছেড়ে যাব না। তুমি শুধু এইরকম কথা বলো, এরপরও আমাকে ছেড়ে চলে যাও। আমি কতটা কষ্ট পাই প্রতিবার, সেটা কি তুমি বুঝতে পারো না? এভাবে আর তোমাকে ছেড়ে যেতে দেব না। আজই তোমাকে বিয়ে করতে হবে, নাহলে আমি মরে যাব। আরে পাগলামি করো না, এখানে বিয়ে করা কি সম্ভব নাকি? আমরা দেশে ফিরে যাই, কালকেই আমি তোমাকে বিয়ে করব। দেশে ফেরার পর দিনই আমি তোমাকে বিয়ে করব। এই দেখো, আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে এসেছে। নীলা তখন কে বলবে কিছুই বুঝতে পারছিল না। সে তার বাবা মায়ের দিকে তাকাচ্ছিল। আমি তখন নীলার বাবার দিকে তাকিয়ে বললাম, আমি জানি না আপনি আমাকে মেনে নিয়েছেন কিনা, তবে এখন আমি বলছি আমি আপনার মেয়েকে সুখে রাখব। আপনি চাইলে আমাকে বিশ্বাস করতে পারেন। নীলার বাবা তখন আমার দিকে এগিয়ে আসলেন, এরপর আমার সামনে দাঁড়ালেন। আমি তার দিকে তাকিয়ে আছি। তিনি আমাকে বললেন, আমাকে আর লজ্জা দিও না বাবা, আমি যেটা করেছি সেটা অনেক বড় একটা অন্যায় করেছি। আমি বুঝতে পেরেছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করো। আমি তোমার সাথে যে অন্যায় করেছি সেই অন্যায়ের শাস্তি আমি প্রতিদিন পেয়েছি। আমার মেয়েটাকে হারিয়ে আমি কতটা অসহায় ছিলাম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। নীলা তখন চুপচাপ আমার বুকে মাথা দিয়ে আছে। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। তুমি তোমার বাবাকে ক্ষমা করে দাও। আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি কেন আমার থেকে দূরে আছো? আমি তখন উঠে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। পরিবারের থেকে দূরে থাকতে আমার কষ্ট হয়। সেই সব কিছুর পর আমরা আমার আপনজনদেরকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, ব্যাপারটা স্বাভাবিক। আমি তখন অনেক বেশি খুশি ছিলাম। 2 দিন পরে সাব্বিরকে দেশে ফিরে আর অনুমতি দেওয়া হয়। সাব্বির দেশে ফিরে আসে। দেশে ফিরে ভোরবেলা কিন্তু
তখন এত মানুষের ভিড় দেখে সে অবাক হয়ে যায়, কারণ সবাই তাকে রিসিভ করার জন্য চলে এসেছে। সে কল্পনাও করতে পারেনি এত মানুষ তাকে রিসিভ করার জন্য আসবে। দেশের একজন বীর চলে এসেছে যে দেশের জন্য নিজের জীবন দেওয়ার উৎসর্গ প্রস্তুত ছিল। সবাই তাকে বরণ করার জন্য এসেছে। সাব্বির এখন কান্না করে দিয়েছে। অসহায় এতিম একটা ছেলে ছিল, আজ তার এত সম্মান সবকিছু দেখে সে মেনে নিতে পারছে না। যখন সে বের হতে চায় তখন তার সাথে কথা বলার জন্য অনেক সাংবাদিক চলে আসে। তখন এক সাংবাদিক প্রশ্ন করে তার এই মিশনের ব্যাপারে, সে কিছু বলতে চায় কিনা। তখন সে আস্তে আস্তে বলে, দেখুন, প্রথমেই আমি নিজের জন্য কিছু একটা করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি কিছু। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। তবে আমি একটা কথাই শুধু বলতে চাই, যারা জীবনে বড় হয়েছেন, এই যে আমরা যে অপরাধীদেরকে ধরলাম, তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ, তার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাকে একটা নেশায় পেয়ে বসেছিল। সেটা হচ্ছে টাকার নেশা। টাকার নেশা এমন একটা জিনিস যে নেশা মানুষকে পাগল করে দেয়, যেরকম এই মানুষটাকে করেছে। মানুষটার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। সে কীরকম করতেছে সে কিছুই বুঝতে পারছে না। লোকটাকে আমরা যখন ধরেছিলাম তখন সে পাগলের মতন করছিল। তাই আমাদের উচিত নিজের অবস্থানের ওপর সন্তুষ্ট থাকা। আমি যে জায়গায় আছি সে জায়গায় যেন আমরা সন্তুষ্ট থাকি। আমার নাম হবে, আমার নাম ডাক দিয়ে কি হবে? মৃত্যুর পর তো কোনো মানুষের নাম আর কোনো মানুষ মনে রাখে না। তাই আমাদের উচিত যে জায়গায় আছি সে জায়গা থেকে সন্তুষ্ট থেকে নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা এবং আমাদের আগামী ভবিষ্যৎ বাচ্চারা তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া, তাদেরকে নিরাপদে রাখা। প্রত্যেকে নিজের বাচ্চাকে দেখে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে এই দেশের জন্য আমরা যেভাবেই হোক নিজেদের জীবন উৎসর্গ করতে পারি। এরপর সে বাসায় ফিরে আসে, তবে নিজের বাসায় যায় না, চলে যায় নীলার বাসায়। নীলার বাসা থেকে পরের দিন তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। অনেক বড় আয়োজনে তাদের বিয়ে হয়। এরপর সাব্বির নীলাকে নিয়ে গাড়িতে করে চলে যায় একটা জায়গায়। নীলা সেটা চিনে না। তখন তারা একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা দেখার পর নীলা অবাক হয়ে যায়, কারণ এটা তার নামে করা। বাড়ির উপরে বড় করে তার নাম লেখা আছে। এটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়। এরপর ভেতরে প্রবেশ করে। তখন সাব্বির তার সামনে দাঁড়িয়ে বলে, নীলা, আমি জানি না তোমার মনে আছে কিনা, তবে আমি যেদিন তোমার সাথে পালিয়ে যাবার কথা বলেছিলাম সেদিন আমি তোমাকে বলেছিলাম যেদিন আমার সামর্থ্য হবে সেদিন আমি তোমাকে একটা বাড়ি উপহার দেব। মনে আছে তোমার সেই কথাটা? আমি আমার কথা রেখেছি। যখন আমি টাকা পেয়েছি তখন আমি তোমার জন্য বাড়ি করেছিলাম। আমি জানতাম না সেদিন তুমি আমার জীবনে ফিরে আসবে কিনা, তবে আমি আমার কথা রাখার চেষ্টা করেছি। এটা দেখার পর আমি কান্না করে তাকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি আমাকে, আমি তার ভালোবাসার কাছে কিছুই না। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে সে বাসার ঘরে প্রবেশ করলো। আমি তার প্রবেশের অপেক্ষায় ছিলাম। সে আসতেই আমি তাকে জড়িয়ে ধরলাম। এরপরে বললাম, সাব্বির, আমি সব কিছু ভুলে যেতে চাই। হয়েছে আমার জীবনে যা তা আমাদের জীবনের অতীত। আমি এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই। তোমার এবং আমার ভবিষ্যৎ যেখানে আমাদের ছোট্ট মিষ্টি একটা সংসার হবে, সেখানে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা আমাদের মতো চলবো। হ্যাঁ নীলা, এই ভবিষ্যৎ স্বপ্ন আমি এতদিন দেখেছি শুধুমাত্র তোমায় নিয়ে। তুমি আমার জীবনে এসে আমার জীবনকে ধন্য করেছ। আমি তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই নতুন এক রাজত্বে, যেখানে শুধু তোমার আর আমার রাজত্ব চলবে। আমি জানি না তোমাকে আমি কতটা সুখে রাখতে পারবো, তবে বিশ্বাস করো, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। আমি তোমাকে একবার ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আবার আমাদের এক করেছেন। আমি চাই তোমাকে নিয়ে আমাদের একটা সুন্দর সংসার হোক, আমাদের একটা বাবু আসুক। কিন্তু তুমি কি আমাকে দেবে মাতৃত্বের স্বাদ, যেটা পৃথিবীর প্রতিটা নারীর জন্য পবিত্র? আমি তখন নীলার দিকে তাকালাম, এরপর তাকে জড়িয়ে ধরলাম। তাকে কোলে নিয়ে বললাম, আমিও চাই পিতা হওয়ার স্বাদ পেতে তোমার মাধ্যমে। আমার বিশ্বাস ছিল তুমি আমার জীবনে ফিরে আসবে এবং সেটাই সত্যি হয়েছে। আমি চাই তোমাকে নিয়ে এমন একটা রাজ্য বানাতে যেটাতে শুধু তুমি আর আমি রাজত্ব করব। সেখানে কেউই থাকবে না, শুধু তুমি আর আমি থাকব। এই পবিত্র স্পর্শের অপেক্ষায় ছিলাম আমি, যেটা আজ আমি পেয়ে গেছি। আমি আর তোমাকে হারাতে চাই না। এইভাবেই তোমাকে জড়িয়ে ধরে আগামীর পথ পাড়ি দিতে চাই। তোমার পথ চলার প্রতিটা মুহূর্তে আমি তোমার সঙ্গী হয়ে থাকবো। কথা দিচ্ছি, কোনোদিনও তোমাকে অবিশ্বাস করব না। যে সন্দেহের কারণে আমরা এতদিন থেকে একে অপরের থেকে দূরে থেকেছি, সেই সন্দেহ আর করতে চাই না একে অপরকে। এখন থেকে আমাদের জীবন হবে সুখের। এখন থেকে আমাদের জীবনে আর সন্দেহ থাকবে না।
এরপর আমি নীলাকে নিয়ে হারিয়ে গেলাম ভালোবাসার নতুন এক সাম্রাজ্যে, যেখানে আমাদের প্রতিটা স্পর্শ পবিত্র। এখন আমরা আর একে অপরের থেকে দূরে নই, এখন আমরা একে অপরের আত্মার সঙ্গী। সে আমার অর্ধাঙ্গিনী, আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে সে আছে। আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। আমাদের সমাজে প্রতিটা জায়গায় কিছু মানুষ ছড়িয়ে রয়েছে যারা প্রচন্ড মেধাবী, যাদের মেধা আছে কিন্তু তারা সেটাকে খারাপ পথে কাজে লাগায়। আমাদের মেধার শক্তি যেটা সৃষ্টিকর্তার দেয়া একটি বিশেষ উপহার, সেটাকে যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে সেটা দিয়ে আমাদের দেশের, আমাদের জাতির অনেক উপকার হবে। কিন্তু আমরা সেটাকে অনেকেই খারাপ কাজে ব্যবহার করি। আমাদের উচিত সেটাকে ভালো কাজে লাগানো, জাতির জন্য কিছু একটা করা। আশা করি সবাই নিজের দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবেন নিজের কাজের মাধ্যমে। এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। গল্পটা কেমন হলো জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।